বিশ্বে উন্নত জীবনযাপন ও সম অধিকারের দেশ বললে প্রথমে চলে আসে কানাডার নাম। আয়তনের বিচারে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% অঞ্চল নিয়ে গঠিত এই দেশ। আয়তন ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। এত বড় দেশ অথচ জনসংখ্যা ৪ কোটিরও কম। আবার এই জনসংখ্যার অনেকেই অভিবাসী। বিশ্বের শীতলতম দেশগুলোর একটি কানাডা। উচ্চশিক্ষা, উন্নত জীবনমান, ভালো রোজগার, নিরাপত্তা ইত্যাদি নানা কারণে বিশ্বের নানা প্রান্তের উন্নয়নশীল দেশের মানুষ কানাডায় পাড়ি জমাতে চান। কেউ চান সেখানে স্থায়ী হতে। সাম্প্রতিক সময়ে কানাডার অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো কানাডায় আছেন বা আসতে চান এমন আন্তর্জাতিক ছাত্র, পর্যটক, অস্থায়ী কর্মী সবার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করতে শুরু করেছে। কানাডার অভিবাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই তাদের জাতীয় পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে বহু সংস্কৃতিবাদ এবং অন্তর্ভুক্তি দেশটির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এমনিতেই যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী, পর্যটক এবং অস্থায়ী কর্মীদের কানাডায় স্বাগত জানানো হয়েছে, তারা কিন্তু দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি বৈশ্বিক সম্পর্ককে আরো দৃঢ় করেছে। এত কিছুর পরেও সাম্প্রতিক সময়ে কানাডার অভিবাসন এবং ভিসা প্রোগ্রামগুলোর কিছু পরিবর্তন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এটি মূলত ২০২৫ সালে দেশটির ফেডারেল বা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠেছে এবং এই পরিবর্তনগুলো কানাডীয় ও অকানাডীয় উভয়ের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা দেশের ভবিষ্যতের অভিবাসন নীতি নিয়ে উদ্বেগেরও সৃষ্টি করেছে। জেনে আসি কোন কোন ক্ষেত্রে কঠিন হয়ে পড়ছে কানাডার অভিবাসন নীতি। প্রথমে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রোগ্রামের দিকে চোখ রাখা যাক। সাম্প্রতিক বছরগুলোতে কানাডার আন্তর্জাতিক শিক্ষার্থী নীতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা কানাডাকে গ্লোবাল এডুকেশন মার্কেটের শীর্ষস্থানে নিয়ে গেছে। ২০১০ সালে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২,৪০,০০০, যা ২০২১ সালের মধ্যে বেড়ে দাঁড়ায় ৬,২২,০০০-এ। এটি শুধু শিক্ষা খাতে নয়, সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতি বছর কানাডার অর্থনীতিতে প্রায় $২২ বিলিয়ন যোগ করে, যা বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অধিক সংখ্যক বিদেশি শিক্ষার্থীর কানাডায় আসার অনুমতি দেওয়ার বিপক্ষে কানাডিয়ানরা তীব্র প্রতিবাদ করে আসছেন গত কয়েক বছর ধরে। তার কারণ, এই লাখ লাখ শিক্ষার্থীর একটা বিপুল সংখ্যক অংশ মূলত কানাডার অন্টারিও প্রদেশে এবং তাদেরও একটি বড় সংখ্যা বৃহত্তর টরন্টো শহরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়েছিলেন। দেখা গেছে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর চাপে কানাডার আবাসন সংকট তীব্র হয়েছে। বাড়ি ভাড়া বেড়ে গেছে বহুগুণ। এর ফলে স্থানীয়রা সার্বিক জীবনমানের অবনতির অভিযোগ করেছেন। আইন শৃঙ্খলার ক্রম অবনতি ও নাগরিকদের মধ্যে শিষ্টাচারের অভাবের জন্য অনেকেই এই বিদেশি শিক্ষার্থীদেরকেই দায়ী করছেন। এক প্রতিবেদনে দেখা যায় ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে কানাডায় বাড়ির মূল্য গড়ে প্রায় ১১.৫% বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ অভিবাসী এবং শিক্ষার্থীদের চাহিদা। এই মূল্য বৃদ্ধি টরন্টো শহরে আরো অনেক গুণ বেশি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকার নিচে টরন্টো এবং আশপাশের শহরগুলোতে বসবাসযোগ্য ন্যূনতম সুবিধার কোনো আবাসন কেনার সুযোগ নেই বললেই চলে। এটি সত্য যে কোভিডকালীন সময়ে লাখ লাখ বিদেশি শিক্ষার্থী, বিশেষত ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীরা কানাডায় এসেছে এবং তাদের অনেকেই পড়ালেখার চেয়ে কানাডায় থেকে যাওয়ার সুযোগ কাজে লাগানোকে প্রাধান্য দিয়েছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙ্গা জোয়ারে বাসা ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। অন্যদিকে ধর্নাঢ্য শিক্ষার্থীদের বাড়ি কেনার প্রবণতায় বাড়ির দামও বেড়ে গেছে।
সঙ্গে যোগ হয়েছে বিপুল খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা। সরবরাহের সাথে অসামঞ্জস্যের কারণে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে বহুগুণ। উল্লেখ্য, কানাডা তার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বেশিরভাগই আমেরিকা, মেক্সিকো সহ দক্ষিণ আমেরিকার নানা দেশ থেকে আমদানি করে। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা অফ ক্যাম্পাসে প্রতি সপ্তাহে সর্বাধিক 20 ঘন্টা কাজ করতে পারবে, যেখানে মাত্র 2 বছর আগেও কোভিডকালীন সময়ে এই সীমা ছিল ন্যূনতম 40 ঘন্টা। টরন্টো এবং ভ্যানকুভারের মতো শহরগুলোতে উচ্চ জীবনযাত্রার খরচ বিবেচনায় রেখে এই সীমাবদ্ধতা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর্থিক চাপ বাড়িয়েছে। এছাড়া কিছু শিক্ষার্থীর জন্য কাজের পারমিট পেতে কঠোর বিধি প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো শুধু সরকার অনুমোদিত ও নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা শিক্ষার্থীরাই পোস্ট গ্র্যাজুয়েশন কাজের পারমিট পাওয়ার যোগ্য হবে এবং আবেদনকারীর সবাই যে সেই অনুমতি পাবে এমনটারও আর নিশ্চয়তা থাকছে না। 2023 সালের আগে অধিকাংশ শিক্ষার্থী এই সুবিধা পেত, যা তাদের স্নাতকোত্তর শিক্ষার পরে 3 বছর পর্যন্ত কানাডায় কাজ করার সুযোগ দিত। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়েও সরকার নতুন ঘোষণা দিয়েছে। এই বছর থেকে বাৎসরিক সর্বোচ্চ 3,64,000 আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসা দেয়া হবে, যা গত বছর ছিল প্রায় 5,60,000। এই সংখ্যা প্রতি বছরই পর্যালোচনা করা হবে। কিছু প্রাইভেট কলেজের ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোনো প্রকার কাজের সুযোগ পাবেন না এবং যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রী মাস্টার্স, পিএইচডি বা অন্য কোনো কারিগরি শিক্ষায় ভর্তি হবেন তারাই শুধু কাজের অনুমতি পেতে পারেন। ফলে অনেক শিক্ষার্থী পূর্বে বিদ্যমান থাকা কিছু সুবিধা থেকে বঞ্চিত হবে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা বাড়িয়েছে। উচ্চশিক্ষার কাজের পারমিট প্রোগ্রামেও একইভাবে কঠোর পরিবর্তন এসেছে। আগে আন্তর্জাতিক গ্র্যাজুয়েটরা সহজেই তাদের পড়াশোনা থেকে কর্মজীবনে প্রবেশ করতে পারত পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের মাধ্যমে। 2020 সালে প্রায় 1 লাখ আন্তর্জাতিক গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পেয়েছিল, যাদের অনেকেই পরে স্থায়ী বাসিন্দা হয়েছিল। নির্ধারিত ও নির্বাচিত প্রতিষ্ঠানে পড়ালেখা করার শর্ত এই পথটিকে জটিল করছে। এই পরিবর্তন অনেকের মাঝে হতাশার সৃষ্টি করেছে। 2021 সালে কানাডা প্রায় 4 লাখেরও বেশি নতুন অভিবাসীকে স্বাগত জানায়, যা দেশটির ইতিহাসে ছিল সর্বোচ্চ সংখ্যক। পর্যটক ভিসার ক্ষেত্রে সাম্প্রতিক কিছু পরিবর্তন এসেছে, যা কানাডার মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2019 সালে কানাডায় প্রায় 22.1 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক এসেছিল, যারা কানাডার অর্থনীতিতে প্রায় $104.9 বিলিয়ন অবদান রেখেছিল। তবে কোভিড মহামারীর কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে দেশটির পর্যটন শিল্পের ওপর বড় আঘাত আসে। 2023 সালের মাঝামাঝি সময়ে পর্যটক ভিসার ব্যাকলগ প্রায় 1.8 মিলিয়ন আবেদনে পৌঁছেছিল, যা সরকারকে ভিসা প্রক্রিয়া আধুনিকায়নের দিকে ধাবিত করে। কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যাতে ভিসা প্রক্রিয়াটি দ্রুততর হয়। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপান থেকে আসা আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া অনেকটাই সহজ করা হয়েছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো থেকে আসা আবেদনকারীদের জন্য ভিসা পেতে আরো বেশি সময় এবং জটিলতা দেখা দিয়েছে। কানাডার পর্যটন খাতের জন্য বিশেষ করে আতিথেয়তা এবং ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রের এই পরিবর্তনগুলোকে দেশটির নাগরিকগণ স্বাগত জানিয়েছেন, কারণ এটি কোভিড মহামারী থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের একটি সম্ভাব্য পথ বলে তারা মনে করছে। তবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে কঠোরতা দেখা যাচ্ছে তা এই পরিবর্তনগুলোর একটি নেতিবাচক দিক হিসেবে গণ্য করা যেতে পারে। অতীতে কানাডার ভিসা নীতিগুলো তুলনামূলকভাবে সহজ এবং সহানুভূতিশীল ছিল, যা দেশটির অতিথি পরায়ণতার পরিচায়ক হিসেবে বিবেচিত হতো। এই
এই সাম্প্রতিক পরিবর্তনগুলো কিছু ক্ষেত্রে কানাডার বৈশ্বিক স্বাগত নীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর আবেদনকারীদের ক্ষেত্রে। অস্থায়ী কাজের পারমিটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা শ্রম বাজারের সংকট এবং বিদেশি শ্রমিকদের শোষণ সংক্রান্ত বিষয়গুলোকে প্রতিফলিত করছে। কানাডার অস্থায়ী বিদেশি কর্মী প্রোগ্রাম দীর্ঘদিন ধরে শ্রমবাজারের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 2021 সালে কানাডায় প্রায় 1 লাখ অস্থায়ী বিদেশি কর্মী এসেছিলেন, যারা কৃষি, নির্মাণ এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কর্মরত ছিলেন। তবে নতুন নিয়মের অধীনে নিয়োগকর্তাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে এবং প্রমাণ দিতে হবে যে তারা স্থানীয় কর্মী খুঁজে পাচ্ছেন না বলেই বিদেশি লোক নিয়োগ দিচ্ছেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রশাসন এই পরিবর্তন আনার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। মূলত অর্থনৈতিক সংকট, আবাসনের সমস্যাগুলো এবং চাকরির বাজারের চ্যালেঞ্জ জাস্টিন ট্রুডোকে তার অভিবাসন নীতিতে আরও সতর্ক হওয়ার দিকে ধাবিত করেছে। তবে কানাডার নাগরিকরা সরকারের এই কঠোর নীতিকে সমর্থন করছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ট্রুডো তার আগের অভিবাসন বান্ধব যে ইমেজ ছিল সেটি যে মুছে ফেলছেন, সেটি তাকে অন্তত কানাডিয়ান নাগরিকদের কাছে কিছুটা হলেও গ্রহণযোগ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কানাডা একটি অনিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যতের মুখোমুখি। এর উপর দেশটির জন্মহার কম। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঢেউ কিছুটা হলেও উন্নত দেশগুলোতে লাগছে, যা থেকে বিচ্ছিন্ন নয় কানাডা। এছাড়া পৃথিবীতে সবচেয়ে বেশি শরণার্থী দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। এসবের আঁচও লাগছে কানাডাতে। তাছাড়া প্রায় 1 যুগ ক্ষমতায় থাকার পরে ট্রুডো সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সব মিলে অভিবাসনের জন্য কিছুটা কঠিন হয়ে উঠছে কানাডা। তবে যারা বিদেশে টাকা পাচার করে কানাডায় বেগমপাড়ায় বাড়ি কিনছে তাদের কথা আলাদা। কিন্তু সাধারণ পরিবারের মানুষ যারা উচ্চ শিক্ষার জন্য কানাডায় যেতে চায়, সেখানে কাজ করে টিউশন ফি ও নিজের খরচ চালাতে চায় এবং একটা সময় সেখানে স্থায়ী হওয়ার কথা ভাবছে, তাদের জন্য ক্রমশ জটিল হয়ে উঠছে কানাডা। 2025 সালে দেশটিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার নিশ্চয়ই নতুন করে সব সাজাবে। হয়তো তখন পরিবর্তন আসতে পারে অভিবাসন নীতিতে, যা সহায়ক হতে পারে উন্নয়নশীল দেশের মানুষগুলোর জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো ও সুন্দর থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।